আজ জানাবো দেশ এবং বিদেশের বাছাই করা তাজা খবর। খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নাম বাদ দিয়ে ট্রাইব্যুনালকে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, মমতা বললেন আমরা খুশি। পশ্চিম এশিয়ায় কিছুতেই কাটছে না যুদ্ধজট, তেহরানের মার্কিন দূতাবাসে হামলা, ইরানের মিসাইল উড়িয়ে দিল কাতারে থাকা ট্যাঙ্কার। মধ্যপ্রাচ্যের পথে আমেরিকার দানবীয় পারমাণবিক রণতরী জর্জ বুশ। কলকাতায় এক ধাক্কায় দাম বাড়ল 218 টাকা, জেনে নিন এলপিজি সিলিন্ডারের নতুন দাম কত হলো। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ হিসাবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা। টাকা কোথায়, ভোটের মাঝে চরম বিপাকে সোহম চক্রবর্তী, হাইকোর্টের এই নির্দেশে কাঁপছে টলিউড থেকে রাজনীতি। এবার আসছে বিস্তারিত খবরে। যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ফর্ম 6 নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই নাম বাদ নিয়ে ট্রাইব্যুনালকে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশে সর্বোচ্চ আদালত জানিয়েছে যথাযথভাবে নথির সত্যতা যাচাই করতে হবে, আর তা না করে সেই নতুন নথি গ্রহণ করা হবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সভা থেকেই তিনি জানান, আমি আজ খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। পদ্মফুলের বস্তা দিয়ে ফর্ম 6 জমা করে বাইরে নাম ঢোকাচ্ছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। চলতি মাসের শেষে অর্থাৎ আগামী 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট রয়েছে। ভোটের আগে ফর্ম 6 পূরণ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ফর্ম 6 পূরণ করে বিহার, উত্তরপ্রদেশ ভোটারদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি বিজেপি নেতারা বস্তা ভর্তি ফর্ম 6 জমা দিচ্ছে বলেও অভিযোগ। এ বিষয়ে কমিশনকে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দেন ডায়মন্ড হাবড়ারের সাংসদ। এ বিষয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপরই আজ বুধবার কমিশনে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ, একজন ব্যক্তি প্রায় 30,000 ফর্ম 6 জমা দিচ্ছেন, যেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বিচারাধীন থাকা নামের তালিকা এক এক করে প্রকাশ করা হচ্ছে, সেখানে ফর্ম 6 এখন পূরণ করা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও এক্ষেত্রে কমিশনের যুক্তি, ফর্ম 6 পূরণ এবং জমা দেওয়া চলমান পদ্ধতি, যে কেউ তা জমা দিতে পারে। কমিশন সব যাচাই করে সিদ্ধান্ত নেয়। এরপরই ট্রাইব্যুনালকে কমিশনের নির্দেশ, যথাযথভাবে নথির সত্যতা যাচাই করতে হবে, আর তা না করে সেই নতুন নথি গ্রহণ করা হবে না। যদিও এর আগে প্রাথমিক নির্দেশে সর্বোচ্চ আদালত জানায়, বিচার বিভাগীয় আধিকারিকের কাছে দাখিল করা হয়নি এমন কোনো নতুন নথি আপিল ট্রাইব্যুনাল গ্রহণ করবে না। তবে আবেদনকারীরা উদ্বেগ প্রকাশ করার পর আদালত তার আদেশ সংশোধন করে জানায়, আপিল ট্রাইব্যুনাল নথির সত্যতা যাচাই না করে কোনো নতুন নথি গ্রহণ করবে না। শুধু তাই নয়, নির্দেশে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বুধবার সমস্ত বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণ দিতে হবে। অনলাইন এবং অফলাইনে দুই ধরনের আপিল সম্পর্কে আপডেট দিতে হবে। ইরান ইসরায়েল যুদ্ধ বুধবার 32তম দিনে পড়ল, আর গত 24 ঘন্টায় যুদ্ধ থামার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তেহরানে সাবেক মার্কিন দূতাবাসে হামলার ঘটনা সামনে এসেছে। একই সঙ্গে কাতারে ইরানের মিসাইল ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানের ঘটনাকে কেন্দ্র করে দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই যুদ্ধ 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান, আর এর ফলে তেল রপ্তানিতে প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। এই প্রসঙ্গে মঙ্গলবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অন্যান্য দেশ নিজেদের তেল নিজেরা বুঝে নিক। ইতিমধ্যেই তেলের দাম চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন তেলের দাম দাঁড়িয়েছে $4। 2022-এর পর এটাই সর্বোচ্চ। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী সেই দেশে ইরানের নাগরিকদের প্রবেশ এবং চলাচলে সম্পূর্ণ নিষেধ করেছে। একই সঙ্গে সমালোচনার মুখে পড়েছে ইরান আবার এই মুহূর্তে সমালোচনার মুখে পড়েছে, কারণ খবর বেরিয়েছে যে মাত্র 12 বছর বয়সী শিশুদেরও যুদ্ধে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং যখন 15 বছরের কম বয়সী শিশুরা জড়িত থাকে তখন এটি যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে। বিবিসির খবর অনুযায়ী বিতর্ক আরও বেড়ে যায় যখন 11 বছর বয়সী আলী রেজা জাফারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে ও তার বাবার সঙ্গে তেহরানে একটি নিরাপত্তা চেকপয়েন্টের দায়িত্ব পালন করার সময় ড্রোন হামলায় মারা যান। জানা গেছে, ছেলে তার বাবার সঙ্গে গিয়েছিল কারণ সেখানে কর্মীর অভাব ছিল, যা
ফ্রন্টলাইনে বা সহায়ক ভূমিকার নাবালকদের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়িয়ে তোলে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির আবহে নিজেদের সামরিক শক্তি জোরদার করতে বড় পদক্ষেপ নিল আমেরিকা। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনী তাদের অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশকে মোতায়েনের জন্য পাঠিয়েছে। মঙ্গলবার ভোরে আটলান্টিক মহাসাগর পেরিয়ে রণতরীটিকে নির্দেশ অভিযানের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা যায়। যদিও নিরাপত্তার কারণে চূড়ান্ত গন্তব্য প্রকাশ করা হয়নি, বিভিন্ন সূত্রের দাবি এটি ইরান উপকূলের কাছে অবস্থানরত মার্কিন নৌবহরের সঙ্গে যোগ দেবে। এই রণতরীর মোতায়েনকে ঘিরে নাবিকদের পরিবারগুলির মধ্যে উদ্বেগ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। সাধারণত এমন মিশন 6 মাসের জন্য হলেও বর্তমান পরিস্থিতিতে তা 8 মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক ভাইস অ্যাডমিরাল জন গাম্বলটন নাবিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, এই অনিশ্চিত পরিস্থিতি সত্ত্বেও সবাইকে দৃঢ় থাকতে হবে এবং একে অপরের পাশে দাঁড়াতে হবে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 10 এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অ্যালেক্সিস ওয়াকারও জানিয়েছেন, বিশ্বজুড়ে যেখানে প্রয়োজন মার্কিন বাহিনী সেখানে প্রস্তুত। এদিকে ইতিমধ্যেই অঞ্চলে অবস্থান করতে আরেক মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যার মোতায়েনের সময়সীমা আরও বাড়তে পারে। এই দুই শক্তিশালী রণতরীর উপস্থিতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এই অভিযানে অংশ নিচ্ছে উন্নত মানের স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ও একাধিক যুদ্ধ জাহাজ। পেন্টাগন এই সামরিক উদ্যোগকে অপারেশন এপিক ফিউরি নামে অভিহিত করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ অঞ্চলের উত্তেজনা আরও বাড়াতে পারে এবং যুদ্ধ পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে। 1 এপ্রিল থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম 200 টাকারও বেশি বেড়েছে। কলকাতা, দিল্লি সহ বিভিন্ন শহরে নতুন দাম কার্যকর হয়েছে, তবে গার্হস্থ্য 14 কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ ও হোটেলের খরচ বাড়তে চলেছে। বেশ কিছুদিন ধরে খবরে এলপিজি গ্যাস জ্বালানি পেয়ে গিয়ে কালঘাম ছুটছে সকলের। তার মধ্যে 1 এপ্রিল থেকে বদল হচ্ছে গ্যাসের দামে, এক ধাক্কায় অনেকটা বাড়ছে দাম। জেনে নিন কোন শহরে কত টাকায় বিক্রি হচ্ছে গ্যাস। বুধবার থেকে কমার্শিয়াল গ্যাসের দামে আসছে বদল, এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল 200 টাকারও বেশি। এটি সর্বকালের সর্বাধিক বৃদ্ধি। এই দাম কার্যকর হচ্ছে। জানা যাচ্ছে শুধু কলকাতা নয়, দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন শহরে দামের হচ্ছে বদল। এবার কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম বাড়ল 218 টাকা। তেমনি দিল্লিতে সিলিন্ডার পিছু দাম বাড়ল 194 টাকা। মুম্বাইয়ের দাম বাড়ল 96 টাকা, চেন্নাইয়ে বাড়ল 2023 টাকা। নতুন দাম লাগু হওয়ায় কলকাতায় বাণিজ্যিক গ্যাস কিনতে ব্যয় হবে 2208 টাকা, দিল্লিতে কিনতে খরচ হবে 2078 টাকা 50 পয়সা, মুম্বাইয়ে 2031 টাকা খরচ হবে, তেমনি চেন্নাইয়ে খরচ হবে 2246 টাকা। কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার সাধারণত বড় রেস্তোরাঁ, হোটেলে ব্যবহার হয়। এই সকল রেস্তোরাঁ ও হোটেল মাসিকদের খরচ বাড়তে চলেছে। এদিকে গার্হস্থ্য 14 কেজি সিলিন্ডারের দাম এখনও বাড়েনি। কলকাতায় গার্হস্থ্য 14 কেজি সিলিন্ডারের দাম 939 টাকা, দিল্লিতে গার্হস্থ্য 14 কেজি সিলিন্ডারের দাম 913 টাকা, চেন্নাইয়ে গার্হস্থ্য 14 কেজি সিলিন্ডারের দাম 928 টাকা 50 পয়সা। বেশ কিছুদিন ধরেই একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে, ইরানে স্থল অভিযান শুরু করতে চলেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে পৌঁছে গিয়েছে বহু মার্কিন সেনা। এর মধ্যে বন্ধু ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে হুথিরা। এবার আরও এক বন্ধুকে পাশে পেল তেহরান। আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে যদি ইরানে কোনো ধরনের স্থল অভিযান শুরু করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে চেচেন যোদ্ধারা। যত সময় যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক হচ্ছে, জড়িয়ে পড়ছে একাধিক দেশ। সোমবার চেচেন নেতা রামজান কাদিরভ তাদের এই প্রস্তুতির কথা ঘোষণা করেছে। চেচেন যোদ্ধারা দক্ষিণ পশ্চিম রাশিয়ার চেচনিয়া অঞ্চলের দুর্ধর্ষ এবং অত্যন্ত দক্ষ গেরিলা যোদ্ধা হিসাবে পরিচিত। তারা চলমান এই সংঘাতকে একটি ধর্মীয় যুদ্ধ হিসাবে চিহ্নিত করেছে এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াইকে জেহাদ হিসাবে বর্ণনা করেছে। কাদিরভপন্থী এই যোদ্ধারা কাদিরভসি নামে পরিচিত। তারা জানিয়ে
জানিয়েছে তারা এই লড়াইকে শুভ অশুভের মধ্যে এক লড়াই হিসাবে দেখছে। শুধু তাই নয়, অশুভ শক্তির হাত থেকে ইরানকে রক্ষা করা তাদের নৈতিক দায়িত্ব বলে মনে করে। অনেকেই বলছেন এই যুদ্ধে যদি চেচেন যোদ্ধারা জড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই যোদ্ধা বাহিনী ইউক্রেন সহ বিভিন্ন সম্মুখ সফরে রাশিয়ার হয়ে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে, যা তাদের সামরিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও একাধিক সূত্রে খবর, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে। চণ্ডীপুরে তৃণমূল বিধায়ক তথা টলিউড তারকা সোহম চক্রবর্তীর নির্বাচনী প্রচারের মাঝে আছড়ে পড়ল আইনি ঝটকা। এবার আর কোনো রূপালী পর্দার লড়াই নয়, সরাসরি কলকাতা হাইকোর্টের কাঠগড়ায় অভিনেতা প্রায় ৬৮ লক্ষ টাকার এক ঋণ খেলাপির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার গুরুতর বিবেচনা করে বিচারপতি ইতিমধ্যে আগামী ২রা এপ্রিল সোহম চক্রবর্তী বা তাঁর প্রতিনিধিকে আদালতে হাজির হওয়ার করার নির্দেশ দিয়েছে। মামলাকারী শাহিদ ইমামের অভিযোগ অত্যন্ত গুরুতর। হুগলির এই ব্যবসায়ীর দাবি, ২০২১ সালে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য সোহম চক্রবর্তী তাঁর কাছ থেকে ধাপে ধাপে মোট ৬৮ লক্ষ টাকা নিয়েছিলেন, কিন্তু ছবি মুক্তি বা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও সেই টাকা ফেরত পাননি তিনি। শাহিদ ইমামের বিস্ফোরক দাবি, আমি বারবার টাকা ফেরত চেয়েছি, কিন্তু প্রতিবারই আমাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি শেষমেশ পাওনা টাকা চাইলে আমাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই মর্মে তিনি আগেই চারু মার্কেট থানায় অভিযোগ জানিয়েছিলেন। উল্লেখ্য, অভিযোগকারী শাহিদ ইমাম নিজেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোয় তিনি ২০২২ সালে গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৪ সালে জামিনে মুক্ত হওয়ার পরেই তিনি সোহমের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে হাঁটেন। সোহম চক্রবর্তীর রাজনৈতিক ষড়যন্ত্র তত্ত্বের কড়া জবাব দিয়ে শাহিদ বলেন, সোহম কবে রাজনীতিতে এসেছে? উনি নিজের স্বার্থে দলে এসেছেন। আমাদের পরিবার জন্ম লগ্ন থেকে কংগ্রেস ও পরে তৃণমূলের সঙ্গে যুক্ত। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করি, সোহমকে দেখে নয়। অন্যদিকে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি কাউকে কোনো হুমকি দেননি। তিনি এর আগে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন নির্বাচনের মুখে তাকে কালিমা লিপ্ত করতে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে এবং এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। তবে হাইকোর্টের হস্তক্ষেপে বিষয়টি এখন আর কেবল রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে সীমাবদ্ধ নেই, তা সরাসরি আইনি প্রক্রিয়ার অধীনে চলে এসেছে। কলকাতা হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে এবং আগামী ২রা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন সোহম চক্রবর্তী বা তাঁর আইনজীবী আদালতে কি সাফাই দেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। ভোটের আগে এই ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সোহমের ইমেজ এবং নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব ফেলে কিনা এখন সেটাই দেখার।